ষষ্ঠ শ্রেণী প্রিয় শিক্ষার্থী হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি, ভূগোল মডেল প্রশ্ন সেট নম্বর 3। অর্থাৎ আমি ইতিপূর্বে আরও 2টি সেট আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি। আজকের সেট হচ্ছে 3 নম্বর সেট। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 30 মার্কের একটি স্কুলের প্রশ্ন আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো। আর তোমাদের এই ভূগোল বাদেও আমি বাংলা, ইংরেজি, গণিত সকল বিষয়ের প্রশ্ন এবং তার সমাধান এবং টেক্সট বই সমাধানও আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি। তোমরা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে এগুলি দেখে আসতে পারবে। প্রথমে বলবো তাই ভিডিও শুরুতে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। তো এখানে প্রথমেই দেখছো এটা একটা স্কুলের প্রশ্ন, এই হাই স্কুল এইচএস এবং বনগাঁ হাই স্কুল এসে, অর্থাৎ দুটি স্কুলে প্রশ্ন। এই প্রশ্নটি দুটি স্কুলে এসেছে। তা প্রথম আমরা 1 নম্বরের প্রশ্ন দেখব, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে সপ্তর্ষি মণ্ডল গঠিত হয়েছে 6টি, 7টি, 8টি, 9টি উজ্জ্বল। একটু ভালো করে যদি দেখি, সপ্তর্ষি মণ্ডল গঠিত হয়েছে সপ্ত মানে 7, অর্থাৎ প্রশ্নেই কিন্তু উত্তর আছে। কাজে সপ্তর্ষি মণ্ডল নাম থেকে বোঝা যায় 7টি উজ্জ্বল তারা আছে, অর্থাৎ উত্তর হবে 7টি, বি নম্বর উত্তর। এরপরের প্রশ্ন ক্যাসিওপিয়া দেখতে অনেকটা ইংরেজি কোন অক্ষরের মতো? আমরা যদি বলি ক্যাসিওপিয়া ইংরেজি এম অক্ষরের মতো, এটাও বি। ক্যাসিওপিয়া নক্ষত্রমণ্ডলের আকাশে ডাব্লু বা এম আকৃতির মতো দেখা যায়। এরপরের প্রশ্ন মধ্যাকর্ষণ শক্তি সবচেয়ে বেশি যে গ্রহের, সেটি হলো, এটা 3 নম্বরের প্রশ্ন 1-এর 3, এটা হচ্ছে বৃহস্পতি। আসলে উত্তর হবে বৃহস্পতি সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ, তাই মহাকর্ষণ শক্তিও সবচেয়ে বেশি, অর্থাৎ সি নম্বর উত্তর। এরপরের প্রশ্ন পৃথিবীর পরিধি প্রায় ড্যাশ কিলোমিটার? পৃথিবীর পরিধি প্রায় 40,000 কিলোমিটার, এটা সি নম্বর উত্তর। পৃথিবীর গড় পরিধি এটা। এরপরে আকাশ যেখানে পৃথিবীতে এসে মিলিত হয় সেই বৃত্তাকার রেখাকে বলে দিগন্ত রেখা, এটা বি নম্বরের উত্তর। দিগন্ত রেখা হলো সেই কাল্পনিক রেখা যেখানে আকাশ ও পৃথিবী মিলছে বলে মনে হয়। এরপরে 6 নম্বর, পৃথিবী নিরক্ষ ব্যাস মেরু অপেক্ষা ড্যাশ, মেরু অপেক্ষা কত কিলোমিটার বেশি? 42 কিলোমিটার। পৃথিবী পুরোপুরি গোল নয়, সামান্য চাপা, তাই নিরক্ষ ব্যাস মেরুর চেয়ে প্রায় 42 কিলোমিটার বেশি, অর্থাৎ আমার এটা আছে বি নম্বরে। তাহলে আমরা এক এক করে 1 নম্বরের প্রশ্ন দিয়ে দিলাম। এবার 2 নম্বরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ কর। সূর্যের সবচেয়ে কাছের নক্ষত্রের নাম? সূর্যের সবচেয়ে কাছের নক্ষত্রের নাম হচ্ছে প্রক্সিমা সেন্টোরি, অর্থাৎ এভাবে উত্তরটা দিয়ে দেবে। সূর্যের পরে সবচেয়ে নিকটতম নক্ষত্র হলো প্রক্সিমা সেন্টাউরি। সৌরজগতে 8টি গ্রহের মধ্যে ড্যাশ গ্রহের অভিকর্ষ বল সবচেয়ে বেশি? এটা হচ্ছে বৃহস্পতি। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন 2-এর বি, নিচের প্রশ্নগুলোর অতি সংক্ষিপ্ত উত্তর। আয়তনের বিচারে ভারত পৃথিবীর কততম দেশ? আয়তনের বিচারে ভারত হচ্ছে 7ম, কারণ আয়তনের দিক থেকে ভারত পৃথিবীর 7ম দেশ। ভারতের একটি অন্তর্বাহী নদীর নাম হচ্ছে লুনি নদী। তারপরে ভারতের দক্ষিণে অবস্থিত প্রতিবেশী দেশটির নাম শ্রীলঙ্কা। ভারতের মহাসাগরের দক্ষিণে শ্রীলঙ্কা অবস্থিত। এরপরে আমরা চলে যাব পরের 3 নম্বরের প্রশ্ন, বর্তমান ভারতে রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কয়টি? তাই 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল বর্তমানে ভারত প্রশাসনিক এই রকম আর কি। এরপরের প্রশ্ন, ভারতের বৃহত্তম এবং ক্ষুদ্রতম রাজ্যের নাম লেখো। ভারতের বৃহত্তম রাজ্য হচ্ছে রাজস্থান এবং ক্ষুদ্রতম রাজ্য হচ্ছে গোয়া। আয়তনের ভিত্তিতে এই বিভাজন করা হয়। এরপরে তোমার ভারতের চারিদিকে কি কি আছে? ভারতের হিমালয় পর্বতমালা, উত্তরে দক্ষিণে হচ্ছে ভারত মহাসাগর, পূর্বে বঙ্গোপসাগর এবং পশ্চিমে আরব সাগর। এরপরের প্রশ্ন, ভারতে কর্কটক্রান্তি রেখার দক্ষিণ অংশে গড় উষ্ণতা সারা বছর সাধারণত বেশি হয় কেন? কারণ সূর্যের রশ্মি প্রায় লম্বভাবে পড়ে, ফলে তাপমাত্রা বেশি হয়। এরপর আমরা চলে যাব 4 নম্বরের প্রশ্ন, পৃথিবী থেকে চাঁদ ও সূর্য দুটোই প্রায় সমান আকারের মনে হয় কেন? আমরা যদি দেখি, সূর্য চাঁদের তুলনায় আকারে অনেক বড়, কিন্তু এটি পৃথিবী থেকে অত্যন্ত দূরে অবস্থিত। অন্যদিকে চাঁদ আকারে ছোট হলেও পৃথিবীর অনেক কাছে, ফলে দুটির দৃষ্টিকোণীয় আকার প্রায় সমান হয়। এই কারণেই আকাশে দেখলে চাঁদ ও সূর্যকে প্রায় একই আকারের মনে হয়। দূরত্ব প্রকৃত আকারের পার্থক্যের কারণে ভ্রম সৃষ্টি হয়। এরপরের প্রশ্ন, তোমার পৃথিবীতে প্রতিপাদ স্থান দুটি সর্বদা বিপরীত গোলার্ধে অবস্থান করে কেন?
প্রতিবাদ স্থান বলতে পৃথিবীর একেবারে বিপরীত পাশে অবস্থিত দুটি স্থানকে বলা হয়। পৃথিবী গোলাকার হয় একটি স্থানের বিপরীতে স্থানটি পৃথিবীর অপর প্রান্তে থাকে, ফলে একটি স্থান উত্তর গোলার্ধে হলে অন্যটি দক্ষিণ গোলার্ধে থাকে, একটি পূর্ব দ্রাঘিমায় হলে অন্যটি পশ্চিম দ্রাঘিমায় থাকে। পৃথিবীর গোলাকার আকৃতির জন্য প্রতিবাদ স্থান দুটি সর্বদাই বিপরীত গোলার্ধে অবস্থান করে। এরপরের প্রশ্ন, তারাগুলি মিটমিট করে কেন? তারার আলো পৃথিবীর বায়ুমণ্ডলে দিয়ে আসার সময় বিভিন্ন স্তরে বায়ুর ঘনত্ব তাপমাত্রার পরিবর্তনের কারণে বারবার বেঁকে যায়, অর্থাৎ প্রতিসরণ ঘটে। এই কারণে তারার আলো কখনো বেশি কখনো কম দেখা যায়, আলো দিকও সামান্য পরিবর্তিত হয়, ফলে তারা স্থির না থেকে মিটমিট করছে বলে মনে হয়। বায়ুমণ্ডলে অস্থিরতার কারণে তারাগুলো মিটমিট করে, মূলত আসল কথা। এরপরে প্রশ্ন তোমার, অক্ষরেখা ও দ্রাঘিমারেখার মধ্যে পার্থক্য লেখো। তাহলে অক্ষরেখা পূর্ব পশ্চিম দিকে অবস্থিত আর উত্তর দক্ষিণ দিকে অবস্থিত। নিরক্ষরেখার প্রধান অক্ষরেখা আর গিনিস রেখা প্রধান দ্রাঘিমা রেখা। তাপমাত্রা ও জলবায়ু নির্ণয়ে সাহায্য করে, সময় নির্ণয়ে সাহায্য করে। অক্ষরেখা ও দ্রাঘিমা পৃথিবীর অবস্থান নির্ণয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর আমরা চলে যাব 5 নম্বরের প্রশ্ন, ভূপ্রকৃতির বৈচিত্র্য অনুসারে ভারতকে সাধারণত কয় ভাগে ভাগ করা হয় ও কী কী? ভূপ্রকৃতির বৈচিত্র্য অনুসারে ভারতকে সাধারণত 6টি ভাগে ভাগ করা হয়। সেগুলি হলো উত্তরে পার্বত্য অঞ্চল, হিমালয় পর্বতমালা, উত্তরে সমভূমি, গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি, দক্ষিণাত্য মালভূমি, পেনিনসুলার মালভূমি, থর মরুভূমি, উপকূলীয় সমভূমি, দ্বীপপুঞ্জ, আন্দামান নিকোবর এবং লক্ষদ্বীপ। উপসংহার, এই বিভাজন ভারতের প্রাকৃতিক বৈচিত্র্য বোঝাতে সাহায্য করে। এরপরের প্রশ্ন, গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো। তো গঙ্গা নদীর উৎপত্তি হিমালয়, গঙ্গোত্রী হিমবাহ থেকে ভাগীরথী নদী হিসাবে আলকান্দার সঙ্গে মিলিত হয়ে একটি গঙ্গা নাম পরিচিত হয়। এরপর গঙ্গা উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে প্রবাহিত হয়। পথে যমুনা, কোচি, ঘাগরা প্রভৃতি উপনদী এতে মিশে যায়। পশ্চিমবঙ্গ এসে একটি ভাগ হয়ে হুগলি নদী নামে বঙ্গোপসাগরে পতিত হয় এবং বাংলাদেশে পদ্মা নামে প্রবাহিত হয়ে মেঘনার সঙ্গে মিলিত হয়ে বিশাল বদ্বীপ গঠন করে। উপসংহার, গঙ্গা ভারতের অন্যতম প্রধান ও পবিত্র নদী। এরপরের প্রশ্ন, ভারতকে নদীমাতৃক দেশ বলা হয় কেন? ভারত অসংখ্য নদী রয়েছে, যেমন গঙ্গা, ব্রহ্মপুত্র, যমুনা, গোদাবরী, কৃষ্ণা ইত্যাদি। এই নদীগুলো কৃষিকাজে জল সরবরাহ করে, পানীয় জল দেয়, পরিবহনের ব্যবস্থায় সাহায্য করে, উর্বর পলি মাটি এনে জমির উর্বর করে। এছাড়া বহু সভ্যতা নদীর তীরে গড়ে উঠেছে। উপসংহার বলবো, তাই নদী গুরুত্বের জন্য ভারতকে নদীমাতৃক দেশ বলা হয়। এরপর পরের প্রশ্ন, ভারতের উত্তরের পার্বত্য অঞ্চল সম্পর্কে একটি বিবরণ দাও। ভারতের উত্তর বিস্তৃত রয়েছে হিমালয় পর্বতমালা, পৃথিবীর সর্বোচ্চ পর্বতমালা এই 3টি ভাগে বিভক্ত। হিমাদ্রি, মহান হিমালয়, হিমাচল, মধ্য হিমালয়, শিবালিক, বহি হিমালয়। এই অঞ্চলের বৈশিষ্ট্য বরফাচ্ছাদিত সিংহ, বহু হিমবাহ। প্রধান নদীগুলোর উৎপত্তিস্থল গঙ্গা ব্রহ্মপুত্র প্রাকৃতিক বাধা হিসাবে কাজ করে। এই পার্বত্য অঞ্চলে ভারতের জলবায়ু প্রাকৃতিক সম্পদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই ছিল তোমাদের এই প্রশ্নের সমস্ত উত্তর বিশ্লেষণ এক এক করে ধরে ধরে দিয়েছি। আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।